সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করবে তারা অবশ্যই কিছু উপকৃত হবে। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর অনলাইন ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র থেকে ভাষা নিয়ে কথা বলবো এবং বোর্ডে ব্যবহার করে দেখাবো এবং ব্যাখ্যা করব। আশা করি যে যেখানে থাকো সেখান থেকেই যদি তোমরা টিভিতে অথবা মোবাইলে এই ক্লাসটি দেখো তাহলে তোমরা অবশ্যই ঘরে বসে থেকেই ওই স্কুলের মতো ক্লাসটি তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। এখন আমি লিখে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে অনলাইন ক্লাস আজকে নবম এবং দশম শ্রেণীর জন্য। আর আজকের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদেই তোমরা দেখতে পাবে যে ভাষা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি কিছু বলে নিই ভাষা সম্পর্কে। পৃথিবীতে বহু ভাষা আছে যেগুলো আমরা অনেকেই জানি না। আমরা দু চারটা ভাষা হয়তো জানি, অনেকে বলি আরবি ভাষা, ফার্সি ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা ইত্যাদি কয়েকটা ভাষার কথা আমরা জানি। কিন্তু প্রাচীনকাল থেকে এই পর্যন্ত অনেক ভাষা, প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা পৃথিবীতে প্রচলিত। ৩,৫০০-এরও বেশি ভাষা বর্তমান পৃথিবীতে প্রচলিত আছে। আর এই ভাষা নিয়ে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাবো এবং বোর্ডে লিখে দেখাবো। আর ভাষার যত রকমের শাখা প্রশাখা আছে সবগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি আব্দুল করিম, সহকারী শিক্ষক, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়। এবার দেখো, বোর্ডে লক্ষ্য করো। আমি লিখলাম এখানে ভাষা লিখলাম। তো এই ভাষা বলতে আমরা কি বুঝি সেটাই প্রথমে আমাদের আলোচনার বিষয়। কারণ তোমরা অবশ্যই জানো যে ব্যাকরণ মানেই হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। যদি বিশ্লেষণ করে না দেখানো হয় তো সেটা ব্যাকরণ হয় না। তো প্রত্যেকটা কাজেরই অ্যানালাইসিস আছে, বিশ্লেষণ আছে। অতএব ভাষারও আজকে বিশ্লেষণ করব। ভাষা বলতে আমরা কি বুঝি। আমরা মুখে মুখে অনেকে বলে থাকি যে ভাষা, আসলে ভাষাটা কি? ভাষাটা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাকযন্ত্রের মাধ্যমে যে আওয়াজ বা ধ্বনি প্রকাশিত হয় সেটাই হচ্ছে ভাষা। আরো সহজ করে বলি, মানুষ যা দ্বারা মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলা হয়। আর আরেকটু কঠিন সংজ্ঞায় যদি আমরা যাই তাহলে ভাষাকে আমরা এইভাবে নির্ণয় করব: বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে প্রত্যেকটা জিনিসই তৈরি করার জন্য কিছু যন্ত্রপাতি থাকে। তো কাজে ভাষা তৈরি করার জন্য কিছু যন্ত্রপাতি আছে। ওই যন্ত্রগুলোর নাম হচ্ছে বাকযন্ত্র। সেগুলো হচ্ছে যে ফুসফুসতারিত বাতাস, কণ্ঠ, গলনালী, জিহ্বা, তালু, নাক, ঠোঁট ইত্যাদি। অর্থাৎ মুখের ভিতরের যেই যন্ত্রাংশগুলো যার মাধ্যমে ফুসফুসতারিত বাতাস ধাক্কা খেয়ে আওয়াজ বা ধ্বনির সৃষ্টি করে, যে আওয়াজটার মাধ্যমে আমরা একে অন্যের কাছে মনের ভাব প্রকাশ করি। একজনের কাছ থেকে আরেকজনের কাছে যে আমরা মনের ভাবটা প্রকাশ করি, এটার একটা মাধ্যম থাকা দরকার। সেই মাধ্যমটির নামই হচ্ছে ভাষা। অতএব আমরা আরো সহজ করে বলতে পারি, আমরা একজন আরেকজনের কাছে যে মাধ্যমে মনের ভাব প্রকাশ করি, মনের ভাবটি প্রকাশ করি, সেই মাধ্যমটি হচ্ছে ভাষা। তা আজকে আমরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। এই বাংলা ভাষা দেখো, প্রত্যেকটি ভাষারই কমপক্ষে দুটি রীতি বা দুটি রূপ থাকে বা দুটি শাখা থাকে। এটা প্রত্যেকটি ভাষারই কমপক্ষে। এই রীতি দুটির নাম হচ্ছে, এটা আমি দেখাচ্ছি বিশ্লেষণ করে। একটি হচ্ছে লৈখিক, আরেকটি হচ্ছে মৌখিক।
একটি ভাষা হচ্ছে লৈকিক, আরেকটি হচ্ছে মৌখিক। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি ব্যাখ্যা করে বোঝাচ্ছি। লৈকিক বলতে আমরা লেখ্য ভাষা বলতে বুঝি, লেখ্য। আর মৌখিক তো অবশ্যই বুঝো, যে মুখে মুখে আমরা যে ভাষাটা বলে থাকি সেটা, অর্থাৎ লৈকিক ভাষা বা লেখ্য ভাষা। আর মৌখিক ভাষা এটার আরেক নাম হচ্ছে কথ্য ভাষা, কথ্য। তো কাজে এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে লৈকিক যে ভাষাটা, এটা যদি কঠিন মনে হয় তো এটা হচ্ছে লেখ্য ভাষা। লেখ্য ভাষা আরো সহজ করে দিচ্ছি, আমরা যে ভাষাটা লিখে প্রকাশ করি তার নাম হচ্ছে লৈকিক বা লেখ্য ভাষা। আর ভাষার আরেকটি রূপ হচ্ছে মৌখিক বা কথ্য ভাষা। আমরা মুখে মুখে যে ভাষাগুলো বলে থাকি সেই ভাষার নাম হচ্ছে কথ্য ভাষা এবং মৌখিক ভাষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই লৌকিক এবং মৌখিক ভাষার এটারও আরো কতগুলো শাখা প্রশাখা আছে, সেটা ধীরে ধীরে তোমরা বোঝার চেষ্টা করবে। আশা করি যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই বিশ্লেষণগুলো শোনো, তাহলে অবশ্যই তোমরা ভাষা সংক্রান্ত ব্যাপারে যদি পরীক্ষায় কোনো অবজেক্টিভ আসে বা বহু নির্বাচনী প্রশ্ন আসে তাহলে উত্তর করতে সক্ষম হবে। তো কাজেই মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য করো এবং ক্লাসটি দেখতে থাকো। এখন এই লৈকিক ভাষা বা মৌখিক ভাষা এখান থেকে আরো বিভিন্ন ভাষার রূপ লাভ করেছে। সেই ভাষাগুলো হচ্ছে এই লিখিত যে ভাষা বা মৌখিক যে ভাষা। এই দুটা ভাষার থেকে দেখো কিভাবে আরো আসছে, সেটা হচ্ছে একটি হচ্ছে সাধু, সাধু ভাষা, আরেকটি হচ্ছে চলিত ভাষা। এখানে কথ্য ভাষার আরেকটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আশা করি বোর্ডের মধ্যে লক্ষ্য করলে তোমরা এই যে একটা সফট তৈরি করে আমি দিয়েছি ভাষা সংক্রান্ত ব্যাপারে, এখানে প্রথমে দুটা শাখা এটা বিভক্ত হয়েছে। দুটা শাখা হচ্ছে, একটি হচ্ছে লৌকিক, আরেকটি হচ্ছে মৌখিক। লৌকিক মানে লেখ্য ভাষা, আর লেখ্য মানে হচ্ছে লেখার যে ভাষা, আমরা যে ভাষাটা লিখে প্রকাশ করি। আর মৌখিক হচ্ছে কথ্য ভাষা, আমরা যে সমস্ত ভাষাগুলো না লিখে কথাবার্তায় ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কথ্য ভাষা। এখন এই মৌখিক এবং লৌকিক এই দুটা ভাষার থেকে আরো কয়েকটা শাখা প্রশাখা লক্ষ্য করো। একটি হচ্ছে সাধু ভাষা, আরেকটি হচ্ছে চলিত ভাষা, আরেকটি হচ্ছে আঞ্চলিক ভাষা। এখন এই ভাষাগুলোর আমি একে একে বিশ্লেষণ করে তোমাদের শোনাবো। আর তোমাদের কাছে যদি বইপত্র থাকে বইপত্র থেকে তোমরা দেখতে পারো, দেখবে তোমাদের বইয়ের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম চ্যাপ্টারটি অর্থাৎ প্রথম পরিচ্ছেদের আছে ভাষা সংক্রান্ত ব্যাপারে আলোচনা আছে। এখন এই যে সাধু ভাষা, এই সাধু ভাষা কাকে বলে সেটা আমরা আলোচনা করব। সাধু ভাষা হচ্ছে প্রাচীনকালে যে সমস্ত কবি সাহিত্যিকরা সাহিত্য রচনা করত সেই সাহিত্যের ভাষা হচ্ছে সাধু ভাষা। এখন চলিত ভাষা হচ্ছে এটা আধুনিক একটা ভাষা, এটা প্রাচীনকালে ছিল না, এটা আস্তে আস্তে পরিবর্তন হতে হতে ভাষাটা সংক্ষিপ্ত রূপ লাভ করেছে। এই সংক্ষিপ্ত যে রূপ লাভ করেছে অর্থাৎ বর্তমানে গদ্য সাহিত্যের যে ভাষা সেই ভাষাকে আমরা বলে থাকি চলিত ভাষা। আর আঞ্চলিক যে ভাষাটা এটা অঞ্চল ভেদে, অঞ্চল অর্থ হইল গ্রাম, অঞ্চল অর্থ হইল গ্রাম, অঞ্চল থেকে আঞ্চলিক শব্দটা এসেছে। তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়। এক অঞ্চলে একটা জিনিসকে একটা নামে ডাকে, এই জিনিসটাকে অন্য অঞ্চলে আরেকটা নামে ডাকে। লক্ষ্য করো, যেমন আমরা যদি কোনো আমাদের অঞ্চলে বিড়াল বলি, এটা অন্য অঞ্চলে সিলেট, ময়মনসিংহ বা অন্য অঞ্চলে এটা মেকুর বলে। আমরা মুড়ি বলি, অন্য অঞ্চলে এটাকে হুরুম বলে। আমরা পুত্র বলি, ছেলে বলি, অন্য অন্য অঞ্চলে বিভিন্ন জায়গায় সেটাকে সাওয়াল বলে, বাসা বলে ইত্যাদি। এরকমের এক এক অঞ্চলে এক একটা বলা হয়। আমরা যদি আমাদের অঞ্চলে আমরা যদি বলি যে অমুককে ডাক দিয়ে আসো, কিন্তু এটা অন্য অঞ্চলে বলে হেতেরে বুলান দিয়ে আয়। তো এই যে ভাষা পরিবর্তন হচ্ছে এটা অঞ্চল ভেদে। এক অঞ্চলে যেই ভাষাটা আমরা ব্যবহার করি অন্য অঞ্চলে অন্যভাবে এই ভাষাটাকে আমরা প্রকাশ করি, এটার নাম হচ্ছে আঞ্চলিক ভাষা, এর নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। এখন সাধু ভাষা, চলিত ভাষা এবং আঞ্চলিক ভাষা সম্পর্কে আশা করি কিছুটা ধারণা লাভ করতে তোমরা পেরেছো। আঞ্চলিক ভাষা, চলিত ভাষা এবং সাধু ভাষা
এটা সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা লাভ করতে পেরেছো। আরও বিস্তারিত তোমরা বইপত্র পড়লে সেখানে তোমরা দেখতে পারবে আর বুঝতে পারবে। তা আশা করি এই সফটওয়্যার থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। এখন আমি এটা মুছে দিচ্ছি, তারপরে তোমাদের বিস্তারিত আরো আলোচনা করব। এখন লক্ষ্য করো যে সাধু ভাষা এবং চলিত ভাষা এটার কিছু পার্থক্য রয়েছে, পার্থক্য এবং বৈশিষ্ট্য রয়েছে। এই পার্থক্যগুলো তোমরা যদি মনে রাখার চেষ্টা করো তাহলে অবশ্যই অবজেক্টিভে তোমরা এই শুনতে পারবে। এখন লক্ষ্য করো, আমি লিখে দিচ্ছি বোর্ডে সাধু এবং চলিত ভাষার কিছু পার্থক্য। সাধু ভাষা, অপরপক্ষে চলিত ভাষা। সাধু ভাষা এবং চলিত ভাষা একটা পার্থক্য দেখো। 1 নাম্বার, এই সাধু ভাষা হচ্ছে প্রাচীন ভাষা। প্রাচীন ভাষা। অপরপক্ষে আমরা বলবো চলিত ভাষা হচ্ছে আধুনিক ভাষা। আধুনিক ভাষা। 2 নাম্বার কাজ, 2 নাম্বার পার্থক্যটা দেখো। সাধু ভাষা সাধু ভাষার গুরু গম্ভীর। সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর। অপরদিকে চলিত ভাষা হচ্ছে সহজ সরল। সহজ সরল। 3 নম্বরে লক্ষ্য করো, সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে। নিয়ম মেনে চলে। অপরপক্ষে 3 নম্বরে দেখো আধুনিক চলিত ভাষা। এই চলিত ভাষাটি চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে না। ব্যাকরণের নিয়ম মেনে চলে না। ব্যাকরণের নিয়ম মেনে চলে না। আরো কিছু আমি পার্থক্য আমি লিখে দিব, আসো এগুলো আমরা আলোচনা করে দেখি। অর্থাৎ সাধু ভাষা অতি প্রাচীন ভাষা। আমি আজকে শুরুতেই বলেছি যে প্রাচীনকালে কেবলমাত্র এই সাধু ভাষাটি প্রচলিত ছিল। পরবর্তীতে চলতে চলতে ভাষার পরিবর্তনের সাথে সাথে বিবর্তনের সাথে সাথে মানুষের মুখে মুখে পাল্টে যায় কিছু ভাষার রূপ এবং ভাষার সংক্ষিপ্ত আকার ধারণ করে তারপরে আসে চলিত ভাষা অর্থাৎ আধুনিক ভাষা। সেটা তাহলে অতি প্রাচীনকালের ভাষা ছিল সাধু ভাষা, আর বর্তমানে যে আধুনিক যে ভাষা গদ্য সাহিত্যের ভাষা এই ভাষাটি হচ্ছে চলিত ভাষা। এটা একটা পার্থক্য গেল। আরেকটা পার্থক্য দেখো, এই সাধু ভাষা গুরু গম্ভীর, অর্থাৎ সহজে আমরা বুঝতে পারি না। একটু গুরু গম্ভীর ভাষা বলতে এটা বোঝানো হয়েছিল যে ভাষাটা একটু জটিলতা আছে, অর্থাৎ ভাষাটা সহজে আমরা বুঝতে পারি না, বিশ্লেষণ করলে বোঝা যায়। আর চলিত ভাষাটা যখন আমরা কথা বলি সহজভাবে সরলভাবে তাহলে অবশ্যই আমরা এটা সহজে বুঝতে পারি। তারপরে 3 নাম্বার যে পার্থক্যটা এটা লক্ষ্য করো, সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে। অর্থাৎ ব্যাকরণে যেভাবে বলা দরকার, যেভাবে জানা দরকার, ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ইত্যাদি জানতে হলে ব্যাকরণ জানতে হয়। এই ব্যাকরণ যাবতীয় যত নিয়ম আছে সবগুলো নিয়মই সাধু ভাষা মেনে চলে। আর অপরপক্ষে চলিত যে ভাষাটা চলিত ভাষা, এই চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে না। অর্থাৎ ব্যাকরণের নিয়ম মেনে চলে না, অর্থাৎ এটা একটা উচ্ছৃঙ্খল ভাষা। মানুষ যেভাবে যে মনের ভাব প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে চলিত ভাষা। কাজে এটা ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়মের দরকার হয় না। আমি আরো কিছু পার্থক্য দেখাচ্ছি।
4 নাম্বার সাধু ভাষা। সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী। নাটকের সংলাপে অনুপযোগী। অপরপক্ষে চলিত ভাষা নাটকের সংলাপে উপযোগী। সংলাপে উপযোগী। 5 নাম্বার সাধু ভাষায় সর্বনাম পদ ও ক্রিয়াপদ দীর্ঘ হয়। অপরপক্ষে চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছো সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যগুলো আমি বোর্ডে লিখে আলোচনা করছি। এখন 4 নম্বর এবং 5 নম্বর পার্থক্যটি আলোচনা করব। লক্ষ্য করো, সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী। অর্থাৎ যখন নাটক করা হয় তো সেই নাটকে লম্বা ভাষা বলা যায় না, ছোট ছোট ভাষা বলতে হয়। সেই কারণে এই ভাষাটা, সাধু ভাষাটা কেবলমাত্র নাটকের যে ডায়লগ বা সংলাপ সেখানে ব্যবহার করা হয় না। আর অপরপক্ষে যেহেতু ভাষাটা খুব সংক্ষিপ্ত, চলিত ভাষা হচ্ছে সংক্ষিপ্ত ভাষা, সহজ সরল ভাষা, সহজে বুঝতে পারে এমন ভাষা। এই কারণে এটা নাটকের সংলাপে, নাটকের ডায়লগে অবশ্যই উপযোগী হয়। আর এর পরবর্তীতে 5 নম্বর দেখো, সাধু ভাষায় সর্বনাম পদ এবং ক্রিয়াপদ দীর্ঘ হয়। আর অপরপক্ষে এই চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়। এখন তোমরা যদি বলো যে সর্বনাম এবং ক্রিয়াপদই বুঝি না, তাহলে আবার ক্রিয়াপদ এবং সর্বনাম পদ তোমাদের বোঝাতে হবে। এখন শোনো, সর্বনাম পদ নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম পদ। যেমন তাহারা, আমরা, যাহারা ইত্যাদি এগুলা। তো এখন আমরা যদি বলি যে তাহারা, তো এটা একটু মানে কয়েকটা শব্দ বেশি হয়ে গেল, কয়েকটা অক্ষর বেশি হয়ে গেল। এটা যদি আমরা আরো সংক্ষিপ্ত করে বলি তো চলিত ভাষায় বলবো তারা। আমরা যদি বলি যে আমরা, তো এটাকে যদি আরেকটু সংক্ষিপ্ত করা হয় তাহলে চলিত ভাষায় হবে মোরা ইত্যাদি। আর এর পরবর্তীতে এই যে ক্রিয়াপদ, লক্ষ্য করো, ক্রিয়াপদ হচ্ছে বাক্যের মধ্যে যে কাজ করা হয় সেই কাজ করাকে ক্রিয়াপদ বলা হয়। এই ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ কমপ্লিট হয় না, অতএব ক্রিয়াপদ দরকার পড়ে। এই ক্রিয়াপদে আমি যদি বলি যে যাওয়া, খাওয়া, পড়া, ঘুমানো ইত্যাদি হচ্ছে ক্রিয়াপদ। তো এখন আমি যদি বলি আমি খেয়েছিলাম বা খাইয়াছিলাম, তো কথাটা একটু লম্বা দীর্ঘায়িত হয়ে গেল। এটা যদি আমি চলিত ভাষায় ব্যবহার করি তাহলে বলবো আমি খেলাম বা খাইলাম। তাহলে ভাষাটি কি হলো, আগের চেয়ে মানে সাধু ভাষার চেয়ে সংক্ষিপ্ত হয়ে আসলো চলিত ভাষায়। এইভাবে এই সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্যগুলো সংগঠিত হয়। আরো কিছু পার্থক্য তোমাদের আমি দেখাচ্ছি। 6 নম্বর সাধু ভাষা সুশৃঙ্খল। সাধু ভাষা হচ্ছে সুশৃঙ্খল। আর এর অপরপক্ষে চলিত ভাষা হচ্ছে উচ্ছৃঙ্খল।
উশৃঙ্খল। উশৃঙ্খল কথাটা কেন বলা হলো? অর্থাৎ সুশৃঙ্খল হলো যেটা নিয়ম মেনে চলে তাকে আমরা সুশৃঙ্খল বলি, আর যেটা নিয়ম মানে না, ব্যাকরণের কোনো নিয়মই মানে না, তাকে আমরা উশৃঙ্খল বলি। এমনিও যেই মানুষটা মানে সুন্দর ব্যবহার করে তাকে আমরা সুশৃঙ্খল বলি, যে সব নিয়ম নীতি মেনে চলে তাকে সুশৃঙ্খল বলি, আর যেগুলো মানে না তাকে আমরা এক কথায় উশৃঙ্খল বলে দিই। অর্থাৎ এই চলিত ভাষাটা একটা উশৃঙ্খল ভাষা, অর্থাৎ এটা মানুষের মুখে মুখে যে যেভাবে বলতে পারে সেই ভাষা। তা আশা করি তোমরা এতক্ষণ এই ভাষার যে বৈশিষ্ট্যগুলো, সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য এবং বৈশিষ্ট্য বোর্ডে লিখে দেখালাম, আলোচনা করলাম এবং বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বুঝালাম। আশা করি তোমরা বুঝতেছ বা বুঝতে পারবে। তো পরবর্তীতে আমরা যাব আরেকটি ভাষায়। একটু আগে তোমাদেরকে বলা হচ্ছে সাধু এবং চলিত ভাষা ছাড়াও আরেকটি ভাষা আছে, যেই ভাষাটি সর্বজন স্বীকৃত নয় এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। এই ভাষাটি হচ্ছে অঞ্চল ভেদে, এক এক অঞ্চলে এক একভাবে এটাকে বলা হয়। অর্থাৎ যে অঞ্চলে যেভাবে বলতে পারে, একটা জিনিসের বিভিন্ন নাম বিভিন্ন নামে ডাকে, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এটা হচ্ছে অঞ্চল ভেদে এক এক অঞ্চলের এক এক ভাষা। আর এই ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা। যদি তোমরা এই যে একটি ভাষার আরেকটি নাম উপভাষা, এটা যদি জানতে পারো তো দেখবা যে বহু নির্বাচনী প্রশ্নে প্রায় সময় কথাটি আসে, এই প্রশ্নটি আসে, আঞ্চলিক ভাষার অপর নাম কি? তখন তোমরা বলতে পারবে যে আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা, সহজে আনসার করতে পারবে। আর যদি বলা হয় যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা ব্যবহৃত হয়, এই ভাষার নাম কি? তাহলে চারটা অপশন দেওয়া থাকলেও আজকের আলোচনা যারা শুনছো এবং লক্ষ্য করেছো তারা অবশ্যই বলতে পারবে এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। একে একে আমি আরো সামনে অগ্রসর হব, ভাষা নিয়ে কথা বলবো। তো এই ভাষার জগতে বাংলা ভাষা হচ্ছে চতুর্থতম। ভাষার জগতে ভাষা বলছিলাম কতটি? ৩,৫০০-এরও বেশি ভাষা প্রচলিত। আমরা অল্প কয়েকটা ভাষা জানি। অতি প্রাচীনকালের কিছু ভাষা আছে যেগুলো হচ্ছে ইব্রানি ভাষা, তিব্রানি ভাষা, সোরিয়ানি ভাষা, আলোয়াধারী ভাষা, ব্রজবলি ভাষা ইত্যাদি অনেক নামের ভাষা, আর্য ভাষা, অনার্য ভাষা, মৈথিলি ভাষা, সান্ধ্য ভাষা। এগুলো হয়তো তোমরা নামই শোনো নাই। এগুলো যখন ভাষা চর্চা করতে করতে অনেক উপরের ক্লাসে যাবে, অনেক ঊর্ধ্বে যাবে, যখন এই ব্যাকরণ সম্পর্কে ভালো ধারণা নেবে তখন তোমরা এই ভাষা সম্পর্কে জানতে পারবে। অতি প্রাচীনকালে সংস্কৃত ভাষা ছিল। সংস্কৃত ভাষায় যে বাইবেল, গীতা এগুলো সংস্কৃত ভাষায় লেখা। এগুলো সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ, এগুলো মানুষ রচিত গ্রন্থ। সেই কারণে সেটা এই সনাতন ভাষা, অতি প্রাচীন ভাষা, সেটা ছিল সংস্কৃত ভাষা। আর বাংলা ভাষা কিভাবে জন্ম নিল সেটাও হয়তো তোমাদের জানার আগ্রহ থাকতে পারে। কিভাবে জন্ম নিল? মানুষ থেকে যেমন মানুষ জন্ম নেয়, তবে মানুষে কিন্তু ভাষা জন্ম দেয় না, ভাষার থেকেই ভাষার জন্ম নিয়েছে। মানুষ ভাষার জন্ম দেয়নি, ভাষার থেকেই ভাষার জন্ম নিয়েছে। তোমরা হয়তো প্রশ্ন করবে তাহলে কোন ভাষার থেকে জন্ম নিয়েছে? একটু আগে আমি বলেছি যে অতি প্রাচীনকালে সংস্কৃত ভাষা ছিল। তাই পণ্ডিতেরা, ভাষা পণ্ডিত যারা আছে তারা অবশ্যই বলেছে যে সংস্কৃত হচ্ছে বাংলা ভাষার জননী বা মা। অতএব মায়ের মা যেহেতু বলা হচ্ছে, তো কাজেই বাংলা ভাষাটা হচ্ছে সংস্কৃত ভাষা। অর্থাৎ সংস্কৃত ভাষা মা হলে বাংলা ভাষা হবে সেই ভাষার মেয়ের কথা বলা হচ্ছে, মেয়ে। তবে দুষ্ট মেয়ে, দুষ্ট মেয়ে কেন বলা হলো এটা পণ্ডিতরা আবার ব্যাখ্যা করেছে, যারা ভাষাবিদ ছিল তারা ব্যাখ্যা করেছে বাংলা ভাষা এটা নিয়ম শৃঙ্খলা মানে না। যে যেভাবে, বাঙালি মাত্রই যে যেভাবে বলতে পারে সেভাবেই বলা হয়। যেমন একজনে বলে আমি বাড়িতে যাইব, বাস এটা ঠিক আছে ভাষা। আরেকজনে বলতেছে আমি বাড়ি যামু, তো তারটাও ঠিক আছে। আরেকজনে বলতেছে আমি বাইর যামু, এটাও ঠিক আছে। তো এইভাবে মানে যে যেইভাবে বলতে পারে সেটাকে আমরা সঠিক বলে ধরে নেই বাঙালি হিসাবে। যে কারণে এই বাংলা ভাষা সংস্কৃতির একটি দুষ্ট কন্যা বা দুষ্ট মেয়ে বলা হচ্ছে, দুষ্ট ভাষা। অর্থাৎ এই ভাষাটা আমরা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারি। এখন আসো এই বাংলা ভাষা, বাংলাদেশে তো আমরা বলি, বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আর কোন কোন দেশে বাংলা ভাষার প্রচলন আছে? এই ভাষাটি সাধারণত পশ্চিম এবং পূর্বাঞ্চলের ভাষা ছিল। তো পশ্চিম অঞ্চলের ভাষা উড়িষ্যা, বিহার, ওরা বাংলা ভাষা ব্যবহার করে। আর পূর্ব দিকে আমরা ত্রিপুরা, মায়ানমার এই ইত্যাদি রাষ্ট্রগুলো যেগুলো আছে, বার্মা,
তো সেখানে এই বাংলা ভাষার চর্চা চলে, বাংলা ভাষার প্রচলন সেখান থেকে হয়। আর ইহা ছাড়াও তোমরা শুনে অবাক হবে, এখন বাংলা ভাষার মর্যাদা সর্বোচ্চ আসনে চলে গেছে, চতুর্থতম তো হয়েছেই। এখন বিশ্বের অনেক বড় বড় দেশগুলো যেমন ইউরোপ, আমেরিকা, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সেখানেও কিছু কিছু লোক বাংলা ভাষা ব্যবহার করে এবং বাংলা ভাষার চর্চা করে। আর প্রাচীন কবি সাহিত্যিকদের কথা বলবো। প্রাচীন কবি সাহিত্যিকরাও অনেকে বাংলা ভাষা রচনা করেছেন, অনেক গ্রন্থ। আর প্রাচীন কবি সাহিত্যিকদের আড্ডাস্থল বা মিলনস্থল ছিল আরাকান রাজ্য। এখন তোমরা অবাক হবে তোমরা যে আরাকান রাজ্যটা আবার কোথায়, কত রাষ্ট্র দেখলাম, কত রাষ্ট্রের নাম শুনলাম। আরাকান রাজ্য হচ্ছে বর্তমানে যেটা মায়ানমার বা মিয়ানমার বলি আমরা, এটার পূর্ব নাম ছিল বার্মা। এই বার্মার পূর্ব নাম ছিল আরাকান রাজ্য। সেখানে কবি সাহিত্যিকরা মিলিত হতো এবং তারা সেখানে এই ভাষাগুলো ব্যবহার করত। আর প্রাচীন কবি সাহিত্যিকদের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষায় যে কাব্য রচনা করে তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর সর্বপ্রথম মুসলমানদের মধ্যে কবি হিসাবে তিনি আখ্যায়িত হন এবং বাংলা ভাষায় তিনি অনুবাদ করেছিলেন ইউসুফ জুলেখা। ফরাসি ভাষা থেকে ইউসুফ জুলেখা কাব্যটি তিনি বাংলা ভাষায় রচনা করেন শাহ মোহাম্মদ সগীর। আর প্রাচীন বাংলায় যখন আমরা লক্ষ্য করব, তাকাবো, তখন আমরা আরো কিছু অংশ দেখতে পাবো যে পরীক্ষার প্রশ্নে অনেক সময় আসে প্রাচীন বাংলার আদি নিদর্শন কি। এই আদি নিদর্শনটা হচ্ছে তখনকার চর্যাপদ। চর্যা হচ্ছে বর্তমানে আমরা যা কবিতা লিখলে বলি তাদেরকে কবি, ওই সময় যারা নাকি চর্যা কোনো চরণ, কবিতার কোনো চরণ লিখতে পারতো তাদেরকে চর্যাকার বলা হতো, বা সেখান থেকে চর্যাপদ এসেছে, অর্থাৎ প্রাচীন কবিতাকে চর্যাপদ বলা হয়। তো সেখান থেকে এই চর্যাপত্রের আবিষ্কার কোথায় হলো সেটা আমরা জানবো। আর সেই সাথে বাংলা ভাষাটা বিশেষ করে আরাকান রাজ্যে যেহেতু সেখানে হয়েছে, তো সেখান থেকেই এটা ভাষাটা পরিবর্তন হয়ে পরবর্তীতে বৈদিক ভাষা রূপ লাভ করে। বৈদিক ভাষা হচ্ছে প্রাচীনকালে নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর ইত্যাদি বেশি ছিল, গ্রাম অঞ্চল খুব কম ছিল, তাই ব্রাহ্মমান এবং ভাসমান মানুষ ছিল যাদেরকে আমরা এখন বেদে বলে থাকি। এই বেদেরা ব্যবহার করত ভাষা, যেই ভাষাটা সেই ভাষাও বাংলা ভাষা ব্যবহার করত। তো কেউ কেউ মনে করেন বাংলা ভাষা এই বৈদিক ভাষা থেকে এসেছে। আবার কেউ কেউ বলে যে এই বাংলা ভাষার একটা গোষ্ঠী আছে, আমাদের যেমন গোষ্ঠী আছে মিয়া গোষ্ঠী, খান গোষ্ঠী ইত্যাদি বলি আমরা, বংশ বলি, গোষ্ঠী বলি ইত্যাদি বলি, সরকার বংশ। তো তেমনি ভাষারও একটা বংশ আছে। বাংলা ভাষার বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠী। ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠী, সেখান থেকে বাংলা ভাষাটা এসেছে। এতক্ষণ তোমরা ভাষার উপরে আলোচনা শুনলে, এখন তোমাদের মূল্যায়ন করা হবে। এত মূল্যায়নের আগে আমি আরেকটু কথা বলে নেই, ভাষা সম্পর্কে আরো কিছু কথা তোমাদেরকে বলে নেই। সেটা হচ্ছে এই যে পৃথিবীতে অনেক লোকেই বাংলা ভাষায় কথা বলে, তোমরা কি বলতে পারো কতজন লোক বা কত কোটি লোক বাংলা ভাষায় কথা বলে? নিশ্চয়ই যারা বইপত্র পড়বে তারা উত্তর দিতে পারবে এবং তারা এটা জেনে নেবে। আমি তোমাদের জ্ঞাতার্থে বলছি যে প্রায় 30 কোটিরও বেশি লোক, পুরো পৃথিবীতে প্রায় 30 কোটিরও বেশি লোক বাংলা ভাষা ব্যবহার করে এবং বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে। আর এই বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এটা আমাদের গর্বের বিষয়। অথচ বাঙালি হয়ে আমরা বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করি, বাংলা চর্চা করতে চাই না, বাংলা ভাষা শিখতে চাই না, বাংলা ভাষার প্রতি আমাদের অবহেলা। অথচ বিভিন্ন কবি সাহিত্যিকরা বলে গেছে আগে চাই নিজের দেশের ভাষার গাঁথনি, তারপরে অন্য দেশের ভাষার পত্তন। এটা দিয়ে এটা বোঝানো হয়েছিল প্রত্যেক দেশেই যার যার মাতৃভাষাকে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে। মাতৃভাষার মাধ্যমে আমরা মায়ের ভাষা শিখি এবং কথা বলতে শিখি, বুঝতে শিখি। সেই দিক থেকে মাকে যেমন সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের মাতৃভাষাকেও আমরা সম্মান করব, শ্রদ্ধা করব। এই ভাষা আমরা সবচেয়ে বেশি বেশি চর্চা করব। এই ভাষায় আমরা সব কিছু কথা বলবো, কাজে কর্মে সব ক্ষেত্রে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার করব। তাহলে বাংলা ভাষা সার্থক হবে। এখন তোমাদের আলোচনা শেষে আমি কিছু মূল্যায়ন করব। মূল্যায়নটা হচ্ছে তোমাদের বাড়ির কিছু কাজ দেওয়া থাকবে, সেই কাজগুলো তোমরা অবশ্যই বাসায় করে নেবে। আমি বোর্ডে লিখে দিচ্ছি বাড়ির কাজ।
এক নম্বরে ভাষা কি, এটা তোমরা শিখবা। এক নম্বর ভাষা কি। 2 নম্বর ভাষা প্রধানত কত প্রকার। প্রধানত কত প্রকার। 3 নম্বর সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য লিখো, বা বৈশিষ্ট্যগুলো কি। ভাষার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি। এই 3টি প্রশ্নের উত্তর তোমরা বাসায় শিখবে। আর এখন আমি 2-4টি প্রশ্ন তোমাদের করব, যদি পারো তো উত্তর দিবে, না পারলে তোমরা কি করবে, আমি আমার কাছ থেকে তোমরা শুনে নেবে বা জেনে নেবে, বা বইপত্র দেখে নেবে, অথবা অবজেক্টিভ যে বই আছে সেখান থেকে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন থেকে জেনে নিবা। পৃথিবীতে প্রায় কোন কোন দেশে বাংলা ভাষার প্রচলন আছে। অনেকেই উত্তর দিতে পারবে, অনেকেই দিতে পারবে না। এখন আমি বলে দিচ্ছি, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা ইত্যাদি রাজ্য, এবং বৃহৎ রাজ্যগুলোর মধ্যে হচ্ছে যুক্তরাজ্য সেখানে। তারপরে ভাষা বলতে আমরা কি বুঝি। ভাষা বলতে আমরা কি বুঝি। ভাষা বলতে আমরা বুঝি মানুষের ভাবের আদান প্রদানের মাধ্যম। ভাবের আদান প্রদানের মাধ্যমকে আমরা ভাষা বলতে বুঝি। এই যে বাংলা ভাষা সাধারণত কত প্রকার। সাধারণত 2 প্রকার, লৈখিক বা লেখ্য ভাষা, আর হচ্ছে মৌখিক বা কথ্য ভাষা। এটার আবার রীতি আছে 2টা, সেই রীতি হচ্ছে সাধু রীতি এবং চলিত রীতি। এটা ছাড়াও আরেক প্রকার ভাষা আছে যেটা স্বীকৃত ভাষা নয়, এটা অস্বীকৃত ভাষা। অঞ্চল ভেদে বলা হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে আঞ্চলিক ভাষা। এবার প্রশ্ন হচ্ছে, আঞ্চলিক ভাষার অপর নাম কি। একটু চেষ্টা করলে পারবে। তারপরে আমি বলে দিচ্ছি, শোনো, আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। যেমন জাতির উপরে আরেকটা জাতি থাকলে সেটাকে আমরা বলি উপজাতি। মন্ত্রীর উপর আরেকটা মন্ত্রী থাকলে সেটা বলি উপমন্ত্রী। তেমনি ভাষার উপরে যদি আরেকটি ছোট ছোট ক্ষুদ্র ভাষা থাকে তো সেই ভাষাকে বলা হয় উপভাষা। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে বলে, সেটা কোনো আমাদের জাতীয় পর্যায়ে স্বীকৃত ভাষা নয়। এখন পৃথিবীতে কতজন লোক বাংলা ভাষায় কথা বলে। আশা করি তোমরা ভাবছো। তারপর আমি বলে দিচ্ছি, প্রায় 30 কোটিরও বেশি লোক বাংলা ভাষায় কথা বলে। প্রায় 30 কোটিরও বেশি লোক বাংলা ভাষায় কথা বলে। এবার যদি বলি পৃথিবীতে ভাষার সংখ্যা কতটি, আনুমানিক ভাষার সংখ্যা কতটি, কেউ সঠিক তথ্য দিতে পারে নাই। কারণ যারা ভাষাবিদ তারাও বলছে, প্রায় কথাটা উল্লেখ করেছে যে প্রায় 3,500-এরও বেশি, প্রায় 3,500-এরও বেশি ভাষা প্রচলিত। আমাদের সরকার এই আমার ঘরে আমার স্কুল এইভাবে অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন শিক্ষকরা বিভিন্নভাবে বাসার থেকেই ক্লাস করে তোমাদেরকে পাঠানো হচ্ছে। তোমরা এটা এই টিভিতে অথবা মোবাইলে দেখবে। দেখলে তোমরা শিক্ষকের আলোচনা শুনলে মনে হবে যেন তোমরা স্কুলেই করতেছো। অতএব তোমার ঘরেই তোমার স্কুল। এটার নাম দেওয়া হচ্ছে আমার ঘরে আমার স্কুল। সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের মহামারীতে আতঙ্ক, সবাই আতঙ্কিত। এটা মহামারী রূপ লাভ করেছে। এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আর ঘরে বসে পড়াশোনা করতে হবে। আর অনলাইনে ক্লাসগুলো তোমরা দেখবে এবং শুনবে। আর ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে আর বইপত্রগুলো যদি একটু দেখো তাহলে আশা করি তোমাদের সমস্যাগুলো থাকবে না। তোমাদের সিলেবাস অনুসারেই এই আলোচনা করা হচ্ছে। আমি অন্যদিন আবার আরেকটি অংশ নিয়ে তোমাদের আলোচনা করব। তবে অনলাইনের ক্লাসগুলো প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে। তো যে যেখানে আসো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। এই বলে আজকে
আমি আজকের ক্লাসটি সমাপ্ত ঘোষণা করলাম। বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে। আল্লাহ হাফেজ।